হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। সরলরেখা দ্বিতীয় অধ্যায় আর পার্ট ওয়ান কেন? এখানে অনেক থিওরি আছে। তোমরা জানো সরলরেখাটা অনেক লম্বা, না? এবং সেখানে অনেকগুলো থিওরি তোমাদেরকে আগে বোঝাতে হবে। তাহলে আমি কয়েকটা পার্টে ভাগ করে নেব থিওরিগুলো, যেন তোমরা সহজেই বুঝতে পারো। এরপরে আমি সরলরেখার বেশ কতগুলো অঙ্কই তোমাদের সামনে উপস্থাপন করব। কারণ স্টুডেন্টদের কাছে সরলরেখা এবং বৃত্ত এই চ্যাপ্টারটা একটু লম্বা, লেংদি, এবং স্টুডেন্টদের কাছে এটা সাধারণত একটু কঠিনই লাগে, না? সেজন্য আমি থিওরিগুলি ভালো করে বুঝাবো, তোমরা সেগুলি খেয়াল করবে। এখানে একটা ব্যাপার বলে রাখি, সরলরেখার যে থিওরিগুলি আছে এটা 9-10 নবম ও দশম শ্রেণীর হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতির সাথে অনেক মিল রয়েছে। তাহলে আমি খুব ব্যাপক হারে বোঝাবো না, শর্টকাটে বুঝিয়ে চলে যাব, যেগুলি তোমাদের হায়ার ম্যাথে ছিল 9-10-এ, না? এখন আমি যেটা প্রথমেই দেখো, এখানে কয়েকটা পয়েন্ট এনেছি তোমাদের জন্য। এক, সমতলে কার্তেসীয় ও পোলার স্থানাঙ্ক। 2 নাম্বার, কার্তেসীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্ক। আবার কার্তেসীয় সমতলে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। 4 নাম্বার, রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। 5 নাম্বার, ত্রিভুজের ভরকেন্দ্র। 6 নাম্বার, ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে ম্যাক্সিমামই তোমাদের কোথায় ছিল? নবম ও দশম শ্রেণীর হায়ার ম্যাথে ছিল। তারপরে আমি সেটা একটু ব্যাখ্যা করতেছি, মানে শর্টকাটেই যাব, যেহেতু এগুলি ছিল আগে, না? আচ্ছা, যাই হোক, তোমরা খেয়াল করো এবং মনোযোগ রাখো। দেখো, কার্তেসীয় সমতল বলতে আমরা কি বুঝি, না? খেয়াল করো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, তাহলে আমরা এখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। এখানে এক্স অক্ষের যে মানগুলো কোনো বিন্দুকে বোঝাবার জন্য, না, মনে করো এখানে বিন্দু নিলাম পি, না? এই বিন্দু সরাসরি দূরত্ব হবে আর, কিন্তু আমরা যদি কার্তেসীয় সমতলে এখানে নিলাম কত? এক্স, আর এক্স অক্ষ বরাবর, আর উপরে নিলাম এই দূরত্বটা কত নিলাম? ওয়াই। তাহলে এটা হলো এক্স, এটা হলো ওয়াই। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে কত? এক্স ওয়াই। তাহলে কোনো কার্তেসীয় সমতলে কোনো বিন্দুর স্থানাঙ্ককে কি দ্বারা প্রকাশ করে? ক্রমজোড় দ্বারা প্রকাশ করা হয়। প্রথমটাকে আমরা বলবো এক্স অক্ষের, যেভাবে এখানে আসলাম কত একক, সেটাকে এখানে এক্স দিয়ে বোঝানো হয়েছে। এক্স অক্ষকে বলা হয় ভুজ। আর এখান থেকে যখন উপর দিকে উঠলাম, তখন বিন্দুটির এক্স অক্ষ থেকে যে লম্ব দূরত্ব, সেটা হবে ওয়াই, সেটা হবে কোটি। তাহলে এক্স অক্ষ হবে ওয়াই অক্ষের সাথে থেকে লম্ব দূরত্ব, না? তাহলে আমরা এখানে এক্স দেখাইতে পারি। আর এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব এটা ওয়াই, তাহলে এখানেও দেখাতে পারি, না? তাহলে বুঝেছো, এটা ভুজ ও কোটি। এটা তোমরা আগের থেকে জানো, আমি আর বিশদ বর্ণনায় যাচ্ছি না। প্রথম চতুর্ভাগে, না, ভুজের চিহ্ন প্লাস, কোটির চিহ্ন প্লাস। এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে আসে আমাদের এই এক্স এর মান হবে মাইনাস, অর্থাৎ ভুজ মাইনাস, কোটি প্লাস। আর তৃতীয় কোয়াড্রেন্টে আসে, চতুর্ভাগে এসে আমাদের উভয়ই মাইনাস, ভুজও মাইনাস, কোটিও মাইনাস, না? আর চতুর্থ চতুর্ভাগে এসে ভুজ প্লাস, কোটি মাইনাস, না? তাহলে এটা বুঝতে পেরেছ? তাহলে পোলার আমাদের কোনো কার্তেসীয় সমতলে কিভাবে কোনো বিন্দুর স্থানাঙ্ককে দেখানো হয় সেটা আমরা দেখিয়েছি, না? এখানে যদি হয় এক্স ওয়াই, তাহলে এখানে হবে কত? মাইনাস এক্স মাইনাস ওয়াই। কি হবে? পি। আমি এখানে দেখাইলাম মাইনাস এক্স মাইনাস ওয়াই। আর থার্ড কোয়াড্রেন্টে কি হবে? পি যদি বিন্দু নিই কোনো, তাহলে তার ভুজ ও কোটি উভয়ই হবে মাইনাস। আর ফোর্থ কোয়াড্রেন্টে এসে এক্স হবে প্লাস, ওয়াই হবে মাইনাস।
তাহলে এই জিনিসগুলি তোমরা বুঝতে পেরেছো। এখন পোলার স্থানাঙ্ক কি? পোলার স্থানাঙ্ক হলো কার্টেজীয় সমতলেই ইচ্ছা করলে আমরা পোলার স্থানাঙ্ক দেখাতে পারি না। তাহলে পোলার স্থানাঙ্ক দেখানোর জন্য আমরা আবার নতুন একটা চিত্র এঁকে নিই, তাহলে ভালো হবে বুঝতে। খেয়াল করো, তাহলে পোলার স্থানাঙ্ক বলতে আমরা বুঝি, দেখো এই যে এক্স ওয়াই আঁকলাম, এই তাহলে পোলার স্থানাঙ্ক বলতে দেখো পি, আমরা যে এক্স ওয়াই বিন্দুটা নিয়েছিলাম সেটাকে ইচ্ছা করলে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? সরাসরি দূরত্বকে দেখালাম কত, কার থেকে? মূলবিন্দু থেকে। আর আর এখানে এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটা থিটা না। আবার যদি আমরা এইভাবে দেখাই এটাকে, এদিকে নিই বিন্দুটা না, পি ইকুয়াল টু কি হবে? তাহলে পি এর স্থানাঙ্ক হবে মাইনাস এক্স ওয়াই না, মাইনাস এক্স মাইনাস ওয়াই না, মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই হবে। তাহলে এখানে হবে কি, আর হবে এইটা, এখানে থিটা যদি হয় এটা, আর এখানে হবে এটা যদি থিটা হয়, কোনটা? এখানে না, এটা যদি থিটা হয়, আমি ওটাকে এখানে দেখাই, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এখানে আরো কত পাই আসবে, তাহলে পাই প্লাস থিটা হয়ে যাচ্ছে। কত হয়ে যেতেছে কোনটা? পুরোটা এখান থেকে শুরু করে এখানে পাই প্লাস থিটা। তাহলে খেয়াল করো, মূলবিন্দু থেকে কার্টেজীয় সমতলে কোনো বিন্দু দূরত্ব সরাসরি দেখাবো, অলওয়েজ এটা কি ধনাত্মক, অলওয়েজ এটা ধনাত্মক। তাহলে এখানে আমরা ঠিক পি এর স্থানাঙ্ক যদি লিখি, পোলার স্থানাঙ্ক আর আর থিটা, অর্থাৎ এক্স অক্ষের সাথে এই রেখাটা যে কোণ উৎপন্ন করছে সেটা। আর পি মাইনাস 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 এক্স মাইনাস ওয়াই বিন্দুর পোলার স্থানাঙ্ক কি হবে? তাহলে এটাকে আমি পি প্রাইম দিয়ে একটু আলাদা করে বোঝানোর জন্য, আর তো আছেই পাই আরো প্লাস থিটা, 180 প্লাস থিটা, তাহলে পাই প্লাস থিটা হবে না। তাহলে তোমরা বুঝতে পারতেছো পোলার স্থানাঙ্ক কি না? হ্যাঁ, এগুলি তোমাদের লাগবে এই চ্যাপ্টারে, এগুলি আমাদের ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা 1 নাম্বার অলরেডি আমাদের বোঝানো শেষ। কার্টেজীয় পোলার স্থানাঙ্কের মধ্যে কি সম্পর্ক সেগুলি নিয়ে এখন আলোচনা করব। তোমাদের বইতে কিন্তু এই থিওরিগুলি ভালোভাবেই লেখা আছে না, তোমরা ইচ্ছা করলে আমার লেকচারটা ফলো করে বইটা একটু পড়বে, তাহলে আরো ভালো বুঝবে, বা বইটা আগে পড়ে নেবে। অনেকের এক একজনের এক এক নিয়ম, অনেকে কি করে বইটা আগে পড়ে কোনো লেকচার শুনে, হ্যাঁ এটা সবচেয়ে ভালো। কেন? বই আমি কি না বুঝলাম, কি বুঝলাম না বা কি বুঝলাম সেটা আমি কম্পেয়ার করে লেকচার থেকে সেই হেল্পটুকু পেতে পারি। কার্টেজীয় পোলার স্থানাঙ্কের মধ্যে কি সম্পর্ক দেখো, এই যে আঁকলাম, তাহলে আমি 2 নম্বরে আসলাম। খেয়াল করো, এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, এখানে মূল বিন্দু, আমি একটা বিন্দু নিলাম পি, তাহলে এটা কত স্থানাঙ্ক? এক্স ওয়াই না। আবার এখানে সরাসরি দূরত্ব কত? আর মূলবিন্দু থেকে, এখান থেকে একটা লম্বা এঁকে দিলাম, আর ওপি রেখাটা এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করেছে না, তাহলে এখানে হবে এটা এক্স, এটা হবে ওয়াই। হ্যাঁ, এখন দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ না, কোনটা? আমি যদি এখানে আর দিই, ও পি আর একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে আমরা সম্পর্ক বের করতে পারবো। এক্স ইকুয়াল টু কি? ভূমিবাহী অতিভুজ না, তাহলে এখানে এক্স ইকুয়াল টু হবে ভূমিবাহী অতিভুজ, এক্স বাই আর ইকুয়াল টু কস থিটা, তাহলে এক্স ইকুয়াল টু আর কস থিটা না। খেয়াল করো, আবার লম্ব বাই অতিভুজ সাইন থিটা, তাহলে ওয়াই বাই আর ইকুয়াল টু সাইন থিটা, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে? আর সাইন থিটা। দেখছো সম্পর্কটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা যদি এখানে
এই পি লিখে আমরা এই এক্স এর জায়গায় কি লিখতে পারবো, আর কজ থিটা, না কমা ক্রমজোড়ের মধ্যে, আবার ইচ্ছা করলে আর সাইন থিটাও আমরা লিখতে পারবো। ঠিক আছে, এখন দেখো পিথাগোরাস অনুসারে আমরা কি জানি, সরাসরি এক্স ওয়াই জানলে আরো আমরা বের করে নিতে পারবো। ওপি আর ত্রিভুজে আমরা কি পাবো, দেখো আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আর ইকুয়াল টু কি পাবো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পেলাম। ঠিক আছে, আবার দেখো এখানে যদি আমি এটাকে কি করে নিই, এক্স এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হবে আমার, আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি হবে, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে খেয়াল করো আমরা কি লিখেছিলাম এখানে, আর ইকুয়াল টু রুট ওভার, না? তাহলে খেয়াল করো আমি এক্স স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি, খেয়াল করো আমি ঠিক লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পাবো কি, আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আমি কি করলাম এখানে আর স্কোয়ার কমন নিলাম, পেলাম কি কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আর স্কোয়ার পেয়ে যাবো। দেখছো, তাহলে আমরা এখানে কি পেলাম, সম্পর্ক পেয়ে গেলাম, না? তাহলে ব্যাপারটা খেয়াল করো, এগুলি মোটেও কঠিন নয়। তোমরা যেহেতু 9-10 ত্রিকোণমিতি পড়েছো, হায়ার ম্যাথ পড়েছো, তাহলে এখানে এগুলি তেমন একটা কঠিন সম্পর্কগুলি আমরা পেয়ে গেলাম। খেয়াল করো এখন এখানে আরেকটা সম্পর্ক আছে কি, থিটা। আমরা থিটাটা বের করার চেষ্টা করব এখন। দেখো এখানে আর এই যে আমার কি আসছে, এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু, তাহলে এখানে আমরা কি পাবো, লম্ব বাই ভূমি। এই ওপিআর ত্রিভুজে খেয়াল করো তোমরা, এদিকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো লম্ব বাই ভূমি, তাহলে কি পাবো, টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, না? তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু কি পাবো, থিটা ইকুয়াল টু পাবো টেন ইনভার্স, হ্যাঁ, পাই বাই এক্স। টেন ইনভার্স বলে একটা কথা আছে তোমাদের ক্যালকুলেটরেও, সেখানে দেখবা যে টেন ইনভার্স ব্যাপারটা আছে। সেটা আমরা যখন এই তোমাদের হায়ার ম্যাথে সেকেন্ড পার্টে যখন বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টার আছে সেখানে পড়বো, তখন আমরা ব্যাপারটা আরো ভালোভাবে বর্ণনা করব। তাহলে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স, না? আবার ব্যাপারটা আমরা অন্যভাবে ওটাকে বের করে নিতে পারি। খেয়াল করো অন্যভাবে কি হবে, এদিকে খেয়াল করো, আমরা এটাকে অন্যভাবেও বের করে নিতে পারি। দেখো আমরা এখানে এই যে আমরা ইচ্ছা করলে ওয়াই বাই এক্স এটাকে আমরা লিখতে পারি কি, আর সাইন থিটা বাই আর কস থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু সেই টেন থিটায় এসেছে। তাহলে আমি যেটা এখানে আগেই লিখেছি না, টেন থিটা ইকুয়াল টু, সেটা আবার এইভাবেও বের করে নেওয়া যায়। তাহলে আমরা কি পাবো, টেন থিটা ইকুয়াল টু সেই ওয়াই বাই এক্সই পেলাম, না? তাহলে থিটা ইকুয়াল টু আবার কি পাবো, টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমি কার্টেজীয় পোলার স্থানাঙ্কের মধ্যে কি সম্পর্ক সেগুলি এখানে উপস্থাপন করলাম। আশা রাখি তোমরা বুঝতে পারছো। আর খেয়াল রাখিও, অনলাইনে একটা সুবিধা আছে যে তোমরা এই আমার লেকচারটা বারবার শুনতে পারবে, না? হ্যাঁ, রিপিট করে দেখতে পারবে, বই পড়তে পারবে, বই পড়ে আমার লেকচারটা আবার পুনরায় শুনলা, না? সেটারও একটা সুবিধা আছে। হ্যাঁ, তাহলে সেগুলি তোমরা আশা রাখি আমি যেই পরিশ্রম করতেছি, আশা রাখি আমার পরিশ্রম বৃথা যাবে না, তোমাদের উপকারে আসলেই সেটা আমার যথেষ্ট, না?
আর আমার চ্যানেলে তোমরা পরবর্তীতে আরো বিশদভাবে বিভিন্ন চ্যাপ্টারগুলোর হ্যাঁ অঙ্ক এবং থিওরিগুলির ব্যাখ্যা পাবা। ফলো করবা আমার চ্যানেলটাকে, তাহলে আশা রাখি তোমরা উপকৃত হবে। হ্যাঁ, ঠিক আছে। আমি সেখানে কিছু একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য আলাদা একটা করেছি, তোমরা সেটা ফলো করবা। আবার দেখো, কার্টেজীয় সমতলে দুটি বিন্দু দূরবর্তী না দূরত্ব, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দেখো আমি আঁকলাম কার্টেজীয় সমতলে এই, আবার এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে নিলাম। খেয়াল করো, এখানে দুটা বিন্দু দেওয়া আছে না, একটা হলো পি এক্স ওয়ান ওয়াই ওয়ান, আরেকটা হলো কিউ এক্স টু ওয়াই টু। পি কিউ দূরত্ব কত হবে সেটা আমরা স্থানাঙ্কের মাধ্যমে, এই যে স্থানাঙ্ক দেওয়া আছে দুটা বিন্দুর না, এই একটা বিন্দু এই একটা বিন্দু, এই দুটা বিন্দু স্থানাঙ্কের মাধ্যমে দুটা বিন্দুর দূরত্ব, মধ্যবর্তী দূরত্বটা আমরা বের করে নিব না। তাহলে খেয়াল করো কিভাবে, আমরা এখান থেকে একটা লম্ব টেনে দিব, এখান থেকে একটা লম্ব টেনে দিব, লম্বটার নাম দিলাম মনে করো না, এখানে নাম দিলাম সি ডি, এখান থেকে একটা লম্ব টেনে দিলাম মনে করো আর। তাহলে এখানে আমরা একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করো, পি কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। এইভাবে আমরা এখানকার মানটা বের করে নিব। কিসের? পি কিউ। পি কিউ ইকুয়াল টু কি হবে? হোল রুট ওভার পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। এখানে খেয়াল করো, আমার এখানে ওয়াই টু আছে, তাহলে এটার মান ওয়াই টু না, সি কিউর মান। আর এখানে ওয়াই ওয়ান মানি আমার পিডির মান হলো কত? ওয়াই ওয়ান। তাহলে আমি পিডি থেকে যদি আমি ডিআর বাদ দিই তাহলে এখানে কিন্তু আমি লম্ব আঁকছি, তাহলে আমার নিচের এই যে খেয়াল করো সি ডি আর কিউ, এটা হলো একটা আয়তক্ষেত্র, কারণ এটা এই রেখার উপরে দোনোটা লম্ব, এটার উপর লম্ব। তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তাহলে আমার কিউ আর ইকুয়াল টু কি হবে? এখান থেকে ওডি ইকুয়াল টু এক্স ওয়ান আর ওসি ইকুয়াল টু এক্স টু। তাহলে সিডি ইকুয়াল টু কি হবে? এক্স ওয়ান মাইনাস এক্স টু। সিডি ইকুয়াল টু কিউ আর বলে এখানে এটা হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু। খেয়াল করছো? আর এখানে আমার কি হবে? পিডি, পিডি হলো ওয়াই ওয়ান, পিডি হলো ওয়াই ওয়ান, আর ডিআর, ডিআর ইকুয়াল টু কি? সিকিউ না, ইকুয়াল টু সিকিউ। তাহলে আমার এখানে আসতেছে কি অটোমেটিকলি? ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। ঠিক আছে? তাহলে এটা তোমরা, এখন আমি কি করব? পিকিউ এর মান বের করে নিব না? খেয়াল করো, তাহলে পিকিউ স্কোয়ার না, পি কিউ স্কোয়ার ইকুয়াল টু কিউ আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার না। তাহলে আমি এখানে কি বসাবো? কিউ আর স্কোয়ার এক্স ওয়ান মাইনাস এক্স টু, খেয়াল করো, এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। জাস্ট আমি মানগুলি বসিয়ে দিয়েছি। এখন তাহলে পি কিউ ইকুয়াল টু কি হবে? হোল রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার, এত একক দূরত্ব। হ্যাঁ, এখন খেয়াল করো, এখানে আমি প্লাস মাইনাস দেওয়ার, ম্যাথমেটিক্যালি এখানে প্লাস মাইনাস দেওয়ার কথা ছিল, যেহেতু দূরত্ব না, দূরত্ব অলওয়েজ ধনাত্মক, সেই জন্য দৈর্ঘ্য, সেই জন্য এটাকে আমি মাইনাসটা দেখালাম না না। এখন আমরা বলতে পারি যে স্যার আমরা এখানে এক্স ওয়ান বড় আমরা দেখতেছি, তাহলে আমরা কিভাবে লিখবো? ইচ্ছা করলে আমরা এটাকে হ্যাঁ এখান থেকে লিখতে পারি এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানও লেখা যাবে, এতে কোনো আপত্তি নেই। এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, এভাবেও লেখা যাবে না। তাহলে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা পেয়ে গেলাম। এখন আমরা বের করব 4 নাম্বার।
রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। হ্যাঁ, তাহলে খেয়াল করো, এটা ইম্পর্টেন্ট, সবগুলি জিনিস ইম্পর্টেন্ট। হ্যাঁ, রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক তোমরা 9 10-এ পাও নাই, এটা তোমাদের জন্য নতুন বিষয়, ভালো করে খেয়াল করো। না, দেখো এখানে খেয়াল করো, আমরা কি করব, রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ কোন একটা রেখাকে কোন একটা বিন্দু একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করেছে না, ঠিক আছে, সেটাই আমরা এখন দেখাবো। খেয়াল করো, আমরা এখানে কি করলাম, এখানে দেখালাম এটাকে, এটা x অক্ষ, এটা এঁকে নিলাম, এখন এখানে আমরা একটা রেখা আঁকলাম, রেখাটা এখানে P হলো আমাদের x1 y1, Q হলো x2 y2, ঠিক আছে। তাহলে এখানে PQ রেখাটা M বিন্দুতে, কোনো একটা বিন্দুতে, মনে করো এখানে M বিন্দু দিলাম, এই M বিন্দুতে M1 আর M2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। এখানে বহির্বিভক্তের একটা ব্যাপার আসবে, এখানে অন্তর্বিভক্ত হয়েছে না, তাইলে PQ এটাকে আমি M1 দিছি, M2 দিছি, তাহলে এখানে আমি M না দিই, যেহেতু এটা একই উচ্চারণ, তাহলে এখানে দিলাম মনে করো R। এখন R বিন্দুর স্থানাঙ্ক আমাদের কি নির্ণয় করতে হবে, আমরা জানি কি, শুধু জানি যে P আর Q বিন্দুর স্থানাঙ্ক জানি, আর R বিন্দু যেটা M1 আর M2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, আর এর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম xy, তাহলে xy এর মানটা আমাদেরকে বের করে নিতে হবে। এখন খেয়াল করো, আমরা কি করলাম, এখান থেকে এটা লম্ব এঁকে দিলাম, লম্ব আঁকলাম, লম্ব আঁকলাম, এখান থেকে লম্ব আঁকলাম, এখান থেকে লম্ব আঁকলাম, নাম দিয়ে দিলাম, এখানে মনে করো নাম দিয়ে দিলাম A B C, এখানে নাম দিলাম D, এখানে নাম দিলাম E। এখন খেয়াল করো তোমরা, তাহলে আমরা কি পেলাম, PR না QR, খেয়াল করো আগে QR, তাহলে এখানে ব্যাপারটা কিরকম, QR বাই না QR বাই PR ইকুয়াল টু হলো M1 বাই M2, অনুপাতটা দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে লম্ব টেনেছি যেহেতু আমরা, তাহলে এখানে সমকোণী ত্রিভুজ, এই দোনোটা সমকোণী ত্রিভুজ, এই দোনোটা সমকোণী ত্রিভুজ, আবার এরা কিন্তু সদৃশ কোণী না, আমরা 9 10-এ পড়েছি হায়ার ম্যাথে, সদৃশ কোণী হলে কি হবে, তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে, অর্থাৎ সদৃশ কোণী হলে তারা সদৃশ না, ব্যাপারটা এখানে কাজে লাগবে আমাদের। তাহলে সদৃশ হলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, কেন এরা সদৃশ কোণী আবার বলি, খেয়াল করো, এটা সমকোণ, এটা সমকোণ, সমান, এটা সমান্তরাল, এটা ছেদক, তাইলে এই কোণটা সমান এই কোণ, আবার এটা না সমান্তরাল, এটা ছেদক, তাইলে এই কোণটা সমান এই কোণ, তাহলে সদৃশ কোণী, সুতরাং সদৃশ, সুতরাং অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এখন খেয়াল করো, এখানে AQ ইকুয়াল টু কি হবে, y2, তাহলে আমি লিখে দিলাম AQ ইকুয়াল টু y2, আর এখানে আমার কি আছে, R বিন্দুর স্থানাঙ্ক, তাহলে BR, তাহলে BR ইকুয়াল টু কি হবে, আমার BR ইকুয়াল টু হবে y, ঠিক আছে। আচ্ছা, আবার এখানে PC না, PC ইকুয়াল টু কি হবে আমার y1, খেয়াল করো, তাহলে আমি AQ জানি, তাহলে DR ইকুয়াল টু কি হবে আমার, খেয়াল করো, DR ইকুয়াল টু
ডি আর ইকুয়াল টু হবে ডিআর ইকুয়াল টু হবে বিআর মাইনাস বিডি। বিডি মানে কে? এ কিউ। তাহলে আমার এখানে হবে ওয়াই ডিআর ইকুয়াল টু কি হবে? ওয়াই মাইনাস ওয়াই টু, ওয়াই মাইনাস ওয়াই টু। আর এখানে আমি পিই বের করতে চাচ্ছি না, খেয়াল করো। তাহলে পিই ইকুয়াল টু কি হবে? পিই ইকুয়াল টু হবে পিসি মাইনাস সিই। সিই আবার কার সমান? বিআর এর সমান। তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই হবে। তাহলে এখানে হবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই, না? তাহলে এগুলি পেলাম আমরা। এখন আমরা কি বের করার চেষ্টা করব? ডিকিউ, না? ডিকিউ ইকুয়াল টু কি হবে? খেয়াল করো, এই যে ডিকিউ ইকুয়াল টু এবি। এবি ইকুয়াল টু কি? এক্স মাইনাস এক্স টু। এবি মাইনাস ও এ, না? এবি ইকুয়াল টু কি হবে? ওবি মাইনাস ও এ। ওবি হলো এক্স আর এটা হলো এক্স টু। তাহলে এক্স মাইনাস এক্স টু, ডিকিউ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স টু। আচ্ছা, আর কি বাইর করার চেষ্টা করব আমরা? আর ই। আর ইকুয়াল টু বিসি। বিসি ইকুয়াল টু কি হবে? ওসি মাইনাস ওবি। ওসি ইকুয়াল টু কি? এক্স ওয়ান, না? তাহলে আমরা কি বের করার চেষ্টা করব? আর ই, হ্যাঁ? তাহলে আর ই ইকুয়াল টু হবে ওসি মাইনাস ওবি অর্থাৎ বিসি। তাহলে ওসি কি আমার? এক্স ওয়ান, না? তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স, এক্স ওয়ান মাইনাস এক্স। তাহলে এখানে হবে এক্স ওয়ান মাইনাস এক্স। ও, তাহলে তোমরা ব্যাপারগুলি জেনে নিয়েছ। এখন ত্রিভুজ দেখো, যেহেতু ত্রিভুজ ডি কিউ আর বা কিউ ডি আর, হ্যাঁ? ত্রিভুজ কিউ ডি আর ও সমকোণী ত্রিভুজ অবশ্যই। তাহলে এবং ত্রিভুজ পি আর ই, ত্রিভুজ পি আর ই আমাদের কি সদৃশ কোণী এবং সদৃশ। সদৃশ কোণী হলে অবশ্যই সদৃশ হবে, না? খেয়াল করো, সদৃশ কোণী ও সদৃশ কেন সেটা আমি বলেছি মুখে, তোমরা বুঝতে পেরেছ। সদৃশ কোণী সদৃশ হলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। প্রথমে মনে করো আমরা নিলাম কি? কিউডি, না? কিউডি বাই আর ই। খেয়াল করো, কিউ ডি বাই আর ই, না? তাহলে খেয়াল করো, আমরা প্রথমে নিব কিউ ডি বাই আর ই, কিউ ডি বাই আর ই, না? কিউ ডি বাই আর ই ইকুয়াল টু হবে কি? কিউ আর বাই আর পি, কিউ আর বাই আর পি। কেন? অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে কিউ ডি ইকুয়াল টু কি? সুতরাং আমরা বা ডি কিউ ইকুয়াল টু কি লিখছি? এক্স মাইনাস এক্স টু। তাহলে আমি এখানে ডি কিউ লিখে দিই এক, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ডি কিউ ইকুয়াল টু কি? এক্স মাইনাস এক্স টু। তাহলে এখানে লিখবো এক্স মাইনাস এক্স টু। আর ইকুয়াল টু কি? এক্স ওয়ান মাইনাস এক্স। তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স। আর এখানে কিউ আর বাই আর পি, এম ওয়ান বাই এম টু, না? এম ওয়ান বাই এম টু। তাহলে আশা রাখি তোমরা ধরতে পারতেছো ব্যাপারটা তোমাদের কাছে, না? ধরতে পারতেছো তো, না? তাহলে আমি এখন কি করব? বজ্রগুণন করে দেব। তাহলে আমি দেখো, বজ্রগুণন করলে কি হবে? এম টু এক্স, এম টু এক্স মাইনাস এম টু এক্স টু ইকুয়াল টু হবে এম ওয়ান এক্স ওয়ান মাইনাস এম এক্স। এখান থেকে আমার উদ্দেশ্য কি বাই করা? এক্স এর মানটা বাই করা, না? তাহলে এখানে এম ওয়ান হবে এক। তাহলে এক্স এর যেগুলি সেগুলি আমি এই পাশে নিয়ে আসলাম, তাহলে এটা প্লাস হয়ে যাবে, না? তাহলে আমি কি পাবো? এম ওয়ান এক্স প্লাস এম টু এক্স
ইকুয়াল টু কি হবে m1 x1 প্লাস m2 x2। তাহলে আমি দেখো এই সাইড থেকে আমি এখন এই সাইডে আসার চেষ্টা করব, কোন সাইডে, এই সাইডে চলে আসবো। তাহলে যেহেতু এখানে লেখার জায়গা নাই, এখন আমি এখান থেকে এক্সটা কমন নিয়ে ফেলতে পারি, বা না এক্স কমন নিলে আমার কি হবে m1 প্লাস m2। তাহলে আমি এখানে m1 প্লাস m2 লিখলাম, আর ওই পাশে আমার কি আছে, জায়গা তো হচ্ছে না, ধরো আমি প্লেস করে নিচ্ছি তোমাদের জন্য। দেখো খেয়াল করে একটু এই পাশ থেকে লিখি। তাহলে এখান থেকে আমি কি করব, x কমন নিলাম। x কমন নিলে আমি কি পাবো, m1 প্লাস m2 ইকুয়াল টু, এখানে পাবো m1 x1 প্লাস m2 x2। তাহলে আমার উদ্দেশ্য কি এখান থেকে বাইর করা, x বাইর করা। তাহলে আমি কি পেলাম, m1 x1 প্লাস m2 m2 x2 বাই m1 প্লাস m2। তাহলে মূল x এর মানটা আমরা বের করে নিলাম না, এই যে আমরা ভুজটা বের করে নিলাম কার, এই যে এখানে না পিকিউ রেখাকে আর বিন্দুতে কি হয়েছে না, পিকিউ রেখাটা আর বিন্দুতে m1 অনুপাত ইসটু m2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে এবং আর বিন্দুর ভুজ আমরা পেয়ে গেছি। তাহলে খেয়াল করেছো, এখন আমরা কি বাইর করব, কোটি বাইর করব y এর মান। ঠিক এটার সাথে অনেক মিল আছে, হ্যাঁ, তারপরও করে দেখাচ্ছি আমি, যাতে ফার্স্ট টাইম তোমরা না ব্যাপারটা বুঝে রাখো, কোনো না কোনো জায়গায় হয়তো এটা কাজে আসবে না। হ্যাঁ, অঙ্ক যখন করবা, যদি সূত্রের প্রমাণগুলি মোটামুটি মেমোরিতে নাও থাকে, জানো যে আমি সূত্রের প্রমাণটা জানি না, তাহলে তোমাদের কাছে এই সূত্রগুলি বা নিয়মগুলো ইউজ করা একটু সহজ হবে না। আর যদি আমি না জেনে সূত্রগুলি কিভাবে আসলো কিছুই জানি না ইউজ করি, তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। খেয়াল করো, এখন আমি বাইর করব কিসের, এই যে এখন আমি কোটি বাইর করার চেষ্টা করব। তাহলে আমি কোনটার সাথে কোনটার অনুপাত দেখাবো, এখানে তোমরা জানো এগুলি হচ্ছে কোটির মান না, লম্বা লম্বা। তাহলে আমরা আর ডি না ডি আর, খেয়াল করো এই দুটো ত্রিভুজ সদৃশকোণী সদৃশ হওয়াতে আমি কি লিখতে পারতেছি, ডি আর বাই আর ই না, ডি আর বাই আর ই না, ডি আর বাই পিই, সরি, ডি আর বাই পিই ইকুয়াল টু হবে কিউ আর বাই পি আর। তাহলে কিউ আর বাই পি আর লিখলাম, যেহেতু সদৃশকোণীয় সদৃশ। তাহলে ডি এর মানটা আমরা কি জানি, ওয়াই মাইনাস ওয়াই টু। তাহলে এখানে আমি লিখলাম ওয়াই মাইনাস ওয়াই টু, আর আমার পি এর মানটা কি আছে এখানে আমরা বাইর করে রাখছি আগেই, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ইকুয়াল টু m1 বাই m2, m1 বাই m2 না। খেয়াল করো, এখন আগের মতো করে আমি জাস্ট গুণ দিয়ে দিব না, m2 আমি একবারে লিখে দিই, m2 y m2 y2 m1 y1 না মাইনাস m1 y লিখে দিলাম। এখন খেয়াল করো, এখানে আমার উদ্দেশ্য কি, y বের করা। তাহলে আমি এটাকে যদি এই পাশে নিয়ে আসি না, আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে এটা m1 না, এই পাশে নিয়ে আসলে কি আসবে, y কমন নিলাম, m1 প্লাস
m2 থাকলো, এই পাশে m1 y1 প্লাস m2 y2 হলো। সুতরাং এই পাশে যদি আসি y ইকুয়াল টু কি হবে, m1 y1 প্লাস m2 y2, ঠিক আছে, m2 y2 বাই m1 প্লাস m2। তাইলে আমি বিভক্তকারী বিন্দুর কি পেয়ে গেলাম, অন্তর্বিভক্ত না কোটির মানটিও পেয়ে গেলাম। আশা রাখি তোমরা ব্যাপারটা বুঝেছো। তাহলে আমি কি লিখবো এখন, যদি একবারে লিখতে চাই তাহলে আর এক্স ওয়াই, না, আর এক্স ওয়াই ইকুয়াল টু আর কি লিখবো, m1 x1 প্লাস m2 x2 বাই m1 প্লাস m2 কমা, তাহলে এটা হলো কি ভুজ। কোটি লিখবো কি m1 y1 প্লাস m2 y2 বাই m1 প্লাস m2। এই হলো আমাদের বিভক্তকারী বিন্দুর কোন রেখার অন্তর্বিভক্তকারী বিন্দুর না পেয়ে গেলাম। এখন আসো আমরা যেটা দেখাবো যে এখানে তো এটা হইল, এখন যদি এটা হয় এরকম ব্যাপারটা, যদি কিছু কিছু অঙ্ক করার সময় আমরা m1 m2 না নিয়ে অনুপাতটাকে একটু আমরা অন্যভাবে নিতে পারি। ব্যাপারটা আমি একটু বুঝাচ্ছি, তাহলে তোমরা আর একটু ভালো বুঝবে। কিছু কিছু অঙ্ক আছে তোমাদের বইতে, সরলরেখার অঙ্ক, যেগুলি একটু ভিন্ন ধাঁচের করতেও একটু না সুবিধা হবে। দেখো এখানে আমরা দেখাইলাম যে কিউআর, না, কিউআর বাই দেখাইলাম কিউআর অনুপাত আরপি, অনুপাত আরপি, অনুপাত আর পি ইকুয়াল টু দেখাইলাম m/n। এখন আমরা এটাকে ইচ্ছা করে কনভার্ট করে কি লিখতে পারি, m/n = 1। ঠিক আছে, তাহলে m কে n দ্বারা ভাগ দিলাম, মনে করো আমরা পাইলাম k/1। তাহলে কিছু অঙ্ক আছে এইভাবে কনভার্ট করে m/n কে 3/4 কে, তাহলে 3/4 বা 4/3 থাকলে আমরা এটাকে 4/3 হলো 4/3/1 লিখে এইভাবে আমরা করতে পারি। তখন আমাদের এখানে কি আসবে, তখন বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কি আসবে সেটা খেয়াল করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, না? হ্যাঁ, তখন আমি মনে করো এখানে কে না, প্রথমে m1 এর জায়গায় কে বসাবো, কে x1 প্লাস x2 বাই কে প্লাস 1, খেয়াল করো। আর এখানে বসাবো কে y1 প্লাস y2 বাই কে প্লাস 1। কোনো কোনো অঙ্ক আছে তোমাদের বইতে এই ধরনের, এইভাবে করলে অঙ্কটা শর্ট হয়ে যায়, অঙ্কটা শর্ট হয়ে যায় এবং অঙ্কটা করতে সুবিধা না। তাহলে খেয়াল করো আমরা 4 নাম্বার শেষ করলাম না। এখন সেখানে আছে আবার কি, যদি আমার এই বিভক্তকারী বিন্দুটা অন্তর্বিভক্ত না হয়ে বহির্বিভক্ত হয় তাহলে সেটা কিভাবে হবে সেটা আমি দেখাচ্ছি, না। আশা রাখি তোমরা ব্যাপারটা বুঝতে পারবে, না। খেয়াল করো, তাহলে আশা রাখি তোমরা ব্যাপারটা বুঝতে পারবে, না। তাহলে এখানে না, দেখো এখানে ব্যাপারটা একটু মনে হয় আমার মিস হয়েছে। m1 না, m1 x1 না, ঠিক আছে, আমি এই পাশে m1 দিয়েছি,
এই পাশে M2 দিয়েছে, ঠিক আছে। আবার অনেক সময় এদিকে M2 দেওয়া হয়, এদিকে M1 দেওয়া হয় না, তখন সূত্রটা এই জিনিসটা একটু অন্যরকম আসবে। আমি এই পাশে দিয়েছি 1, তোমাদের বইয়ের সাথে হয়তো এটা নাও মিলতে পারে না, কিন্তু কেন সেটা খেয়াল করো। আমি এখানে দিছি M1, এখানে দিছি M2, বইতে এখানে দিছি M2, এখানে দিছি M1, তাহলে ব্যাপারটা একটু খেয়াল করবে না, বুঝছো তো ব্যাপারটা না? ওরা 1 যেদিকে সেদিকে M1 দিছে, আর যেদিকে 2 সেদিকে M2 দিয়েছে। সেই জন্য ওদের সূত্রটা হয়তো আসবে M1 X2, মানে এখানে স্থানাঙ্কগুলি M1 X2, আমার M1 কোন দিকে দেখো, খেয়াল করো, এখানে, X1 ওই পাশে, তাহলে M1 X1 না, তাহলে ঠিক আছে M2 X2। আর আমি যদি এই পাশে দিতাম M1, তাহলে M1 X2 না, M2 X1 আসতো না। তাহলে ব্যাপারটা কিন্তু তোমরা মনে করে না আমার ভুল হয়েছে, ব্যাপারটা তাহলে একটু না কম্পেয়ার করে দেখিও আমারটাও ঠিক আছে না। ওকে, তাহলে এখন আমি যাব কোথায় দেখো, আমি এখন যাব যদি বহিস্থভাবে বিভক্ত করে না, বহিস্থভাবে, তো বহিস্থভাবে বিভক্ত করে যে সেটা আমি আর এঁকে দেখাবো না, তোমাদেরকে সরাসরি লিখে দেখাবো, কারণ নাহলে লেকচারটা অনেক বড় হয়ে যাবে। সেটা তোমরা বইয়ে একটু খেয়াল করলে বুঝতে পারবে। আমি জাস্ট দেখাচ্ছি সেটা কেমনে লিখবে, জাস্ট অ্যাজ এ অপারেটর দেখে দিচ্ছি, আমি প্রমাণ কিন্তু করতেছি না, সেটা প্রমাণ করা যায়, কিন্তু ব্যাপারটা বড় হয়ে যাবে লেকচারটা, আর সেটা সহজ, তোমরা নিজেরাই বইটা ফলো করলে, যেহেতু আমি একটা বুঝিয়ে দিয়েছি, দ্বিতীয়টা তোমরা বই ফলো করলে বুঝতে পারবে, বুঝছো তো? আচ্ছা, খেয়াল করো, এই যে একটা যদি এরকম হয় যে আমি সরাসরি এঁকে দেখাচ্ছি, এই পি হলো এখানে আমার আছে কি x1 y1, কিউ বিন্দুটা আমার এখানে আছে, এটা হলো x2 y2, আর বিভক্তকারী বিন্দু কি বহির্বিভক্ত হয়েছে, খেয়াল করো, এই দুটা বিন্দু আমি স্পষ্ট দেখাই দিলাম। তাহলে PQ রেখাটা বিভক্ত হয়েছে কোথায়, বহিস্থ কোনো বিন্দুতে, আর সেই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, এবং সেটা বহির্বিভক্ত হয়েছে কিভাবে খেয়াল করো, কোন অনুপাতে, দেখো আমি এটা এইভাবে এঁকে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হলো আমার M1, M1 is to M2, এইভাবে বহির্বিভক্ত দেখানোর সময় সাধারণত এইভাবেই দেখানো হয়, খেয়াল করো, এটা হবে আমার M2। তাহলে এখানেও আমরা কি লিখবো, এটা কিন্তু বহির্বিভক্ত না, তাহলে PR বাই QR ইকুয়াল টু কি হবে, M1 বাই M2 না, এমন, তাহলে বহিস্থ কোনো বিন্দুতে বিভক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো কিভাবে লেখাটার নিয়মটা খেয়াল করো কিভাবে, আমরা যেহেতু এখানে M1 হলো বড় অংশ, বৃহত্তর অংশ, M2 হলো ক্ষুদ্রতর অংশ, সেটা বুঝতেই পারতেছো না, PR বৃহত্তর, QR, PR গ্রেটার দেন, এখানে আমি লিখে দিয়ে একটা জিনিস বুঝাই, এখানে PR এর দৈর্ঘ্যটা গ্রেটার দেন QR, তাহলে M1 অবশ্যই গ্রেটার দেন M2 হবে। তাহলে বহির্বিভক্তের বেলা একটা মাইনাস একটা কথা চলে আসে, সেই জন্য আমরা কি করব, M1টা আগে নিব। তাহলে আর এই যে x বিন্দুটা কি হবে, ভুজটা হবে, প্রথমে নিব আমরা বড়টা, বৃহত্তরটা, মনে রাখবে, অতীব সহজ, M1। তাহলে M1, এই যে আমি রেখাটা আঁকছি, এটা কার সাথে সম্পর্ক, P আর R এর সাথে সম্পর্ক, P আর R এর সাথে সম্পর্ক, তখন আমি নিব এখানে কি x2, এই বিন্দুর x2 নিব, তাহলে M1 x2 মাইনাস, তারপর নিব আমি M2,
M2 কার সাথে সম্পর্ক? কিউ আর আর এর সাথে সম্পর্ক। তখন নিব আমি কি M2 x1 মাইনাস M1 মাইনাস M2। খেয়াল করছো তোমরা? দেখো অতীব সহজ। M1 বড়, এদিকের স্থানাঙ্কগুলো আমি দেখবো না, কিন্তু বড় ছোট আমি সেটা দেখবো না। তাহলে আমি দেখবো কোনটা বৃহত্তর অংশ, এইটা খণ্ড আর এটা হলো ছোট ক্ষুদ্রতর। তাহলে আমি বড়টা নিব M1, M1 নিয়ে x কাটটা নিব এই রেখার সাথে। M কার সাথে সম্পর্কিত? M1 P আর R এর সাথে। তাহলে Q সম্পর্কিত না, টাচ করে নেই, তাহলে আমি x2 নিব। আর তার মাইনাস লিখবো, তারপর নিব ক্ষুদ্রতর অংশ M2। M2 কার সাথে সম্পর্কিত? না P এর x এর সাথে, না x1 এর সাথে, তাহলে x1। আর নিচে লিখবো M1 মাইনাস M2। আর এখানে লিখবো y, আবার সেভাবে ফলো করব, M1 না y2 মাইনাস M2 y1 মাইনাস M1 মাইনাস M2। আমি প্রথমটা যেটা দেখিয়েছি সেটা একটু M1 M2টা আমি একটু আমার মতো করে নিয়েছি, সেই জন্য সেটা না লেখাটা একটু অন্যরকম হয়েছে। সেটা কোনো ভুল হয় নাই, চিত্রটা দেখলেই বুঝবা। আর যদি তোমরা ওভাবে বিপরীতভাবে লেখো না, তখন তোমরা লিখতে পারো M1 x2 না প্লাস M2 x1, এরকম আসবে। এটা কোনো ব্যাপার না, না বুঝছো তো? আমি উল্টাভাবে নিয়েছি, অন্যভাবে নিয়েছি বলে এটা অন্যরকম এসেছে। তখন এটা এক, এখানে আসবে M1 y2 প্লাস M2 y1 বাই M1 প্লাস M2। আমি ওখানে আঁকার সময় M1টা M1 এর পাশে লিখি, M1 এর পাশে লিখছি, x1 এর পাশে লিখছি, M2টা x2 এর পাশে লিখেছি বলে সেটা অন্যরকম এসেছে। তখন এসেছে M1 x1, এটা কোনো ব্যাপার না, যেহেতু এটা প্লাসের বেলায়। ঠিক আছে, ব্যাপারটা খেয়াল করবা। এখন আমি ত্রিভুজের ভর কেন্দ্র কি সেটা দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, কিভাবে স্থানাঙ্ক, ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে বের করে ফেলা যায় সেটা দেখাবো এখন। তোমরা লেকচারগুলি ভালো করে ফলো করবা, তাহলে আমার পরিশ্রম সার্থক হবে না, এবং আশা রাখি তোমরা উপকৃত হবা। হ্যাঁ, আর যারা অলরেডি ইন্টারে পরীক্ষার্থী তারাও ব্যাপারটা ফলো করতে পারো। আর তো যারা খেয়াল করো 5 নাম্বার ত্রিভুজের ভর কেন্দ্র না, তাহলে একটা ত্রিভুজের ভর কেন্দ্র কি, কিভাবে ত্রিভুজের ভর কেন্দ্র আমরা বের করি কিভাবে? ত্রিভুজের মধ্যমা তিনটা, ত্রিভুজের কয়টা মধ্যমা? তিনটা। মধ্যমাত্রয় যে বিন্দুতে ছেদ করবে পরস্পরকে সেটাই হবে ত্রিভুজের ভর কেন্দ্র। তাহলে আমরা এখন কততে আসলাম? 5 নাম্বারে আসলাম না? খেয়াল করো, এই যে ত্রিভুজ আঁকলাম না, এ লিখলাম কি স্থানাঙ্ক লিখলাম x1 y1, b x2 y2, c x3 y3। তাহলে এটার মধ্যবিন্দু নিলাম d না, আর এখানের মধ্যবিন্দু b এর বিপরীতে নিলাম e, c এর বিপরীতে নিলাম মধ্যবিন্দু f। এখন AD আঁকলাম, BE আঁকলাম, আবার এখানে আমরা আঁকলাম মধ্যবিন্দু। মোটামুটি হয়েছে, ফ্রি হ্যান্ডে আমি এঁকেছি। এখানে মনে করো ও বিন্দুতে ছেদ করছে। মধ্যমাত্রয় পরস্পরকে, আমরা জানি যে কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পরকে কি করে? 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। 2:1 অনুপাতে, 2:1। তাহলে ও অনুপাত OD, 2:1। তাহলে CO আর অনুপাত OF 1। আবার BO ও E তাও 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা আমরা সবাই জানি না? এখন দেখো, আমরা প্রথমে বাইর করে নিব D। D হলো BC এর মধ্যবিন্দু। তাহলে একটু আগে আমরা পড়েছি এটা 1,
এটা 1। তাহলে ডি বিন্দুর আমরা ধরলাম কত, এক্স প্রাইম ওয়াই প্রাইম দিলাম না। তাহলে এক্স প্রাইম ইকুয়াল টু কি হবে আমাদের এখানে, খেয়াল করো, x2 প্লাস x3, খেয়াল করো x2 প্লাস x3, কেন এখানে m1 m2 দুটোটাই হলো 1 1 1 1 লিখলাম না, নিচে m1 প্লাস m2, তাহলে 2 হয়ে গেল। আবার আমরা লিখলাম y প্রাইম ইকুয়াল টু কি হবে, তাও x2 প্লাস x3 বাই 2। এখন তাহলে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক জানি, এই বিন্দুর স্থানাঙ্কে যে m1 জানি m2 জানি 2:1। তাহলে আমরা কি লিখবো এখন, ও বিন্দুর স্থানাঙ্ক ধরলাম কি, আমরা ধরি xy। এখন আমরা x বাইর করব, তাহলে x ইকুয়াল টু কি হবে, 2x প্রাইম, তাহলে লিখবো আমরা কি 2x প্রাইম প্লাস 1 ইন্টু x1, তাহলে 1x1 না, তাহলে 1 না লিখলেও চলতো, তারপর আমি দেখালাম 2 প্লাস 1 ইকুয়াল টু কি পাবো আমরা, 2x প্রাইম মানে 2 ইন্টু x2 প্লাস x3 বাই 2 প্লাস x1 বাই 3, 2 2 কাটা, ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম, x1 প্লাস x2 প্লাস x3 বাই 3। তাহলে তিনটা বিন্দুর যদি আমরা কি জানি, তারপর ওয়াইটা বের করে দেখাই, হবে 2y প্রাইম 1 y1 প্লাস 2 প্লাস 1 ইকুয়াল টু 2y2 প্লাস y3 বাই 2 প্লাস y1 বাই 3 ইকুয়াল টু হবে কি, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। তাহলে আমরা ভরকেন্দ্রের স্থানাঙ্ক জেনে গেলাম, ও xy ইকুয়াল টু কি হবে, ও xy ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। তাহলে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক জানলে আমরা সাথে সাথেই কি বের করতে পারবো, ভরকেন্দ্রের স্থানাঙ্ক ইজিলি বের করে নিতে পারবো। হ্যাঁ, এটা অঙ্কের মধ্যে আছে, পাবা। এখন আমরা কোথায় যাব, আমরা এখন যাব ত্রিভুজের ক্ষেত্রফল। কোন ত্রিভুজের, যে ত্রিভুজের তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, যে ত্রিভুজের তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তার ক্ষেত্রফল বের করব। এটা আমরা 9 10 হায়ার ম্যাথে করেছি কিন্তু না, 9 10 এর হায়ার ম্যাথে এটা আছে না। যারা 9 10 এ পড়তেছো তারাও খেয়াল করো, আমার 9 10 এর শিক্ষার্থীরা খেয়াল করো, এখানেও তোমরা অনেক কিছু পেতে পারবে, খেয়াল করো। দেখো ব্যাপারটা একটু ক্ল্যামজি, একটু মানে একটু দীর্ঘ, তারপর আমি তাড়াতাড়ি করতেছি। খেয়াল করো, ত্রিভুজের ক্ষেত্রফল, আবার বলতেছি সরলরেখা এবং বৃত্ত সবগুলো থিওরি ভালোভাবে বুঝতে হবে, না বুঝলে কিন্তু তোমরা কি করতে পারবে না, অঙ্ক করার সময় দেখবা যে বুঝতেছো না কি বলতেছে। কারণ সূত্র ইয়েগুলি যদি ভালো করে জানো তখন তোমরা ব্যাপারটা ইউজ করতে পারবে সূত্রগুলি, না তাহলে সূত্রগুলি জানতে হবে। খেয়াল করো কিভাবে আসছে এখানে, এই এটা হলো x, এটা হলো x প্রাইম, y y প্রাইম। আমরা এখানে একটা ত্রিভুজ আঁকলাম, মনে করো এই না, একটা ত্রিভুজ আঁকলাম, এই এটা দিলাম a x1 y1,
এটা দিলাম বি x2 y2, এটা দিলাম সি x3 y3। এখন আমরা তিনটা বিন্দুর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আর ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানি, ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। দেখো আমরা কি করব, এখান থেকে একটা রেখা টেনে দিব, এখান থেকে একটা রেখা টেনে দিব, লম্ব হবে তিনটা রেখা টেনেছি। ওরে এটা একটু বেঁকে গিয়েছে, দেখো খেয়াল করো। এখানে নাম দিলাম, এখানে তো এবিসি আছে, এখানে ডি দিলাম, ই দিলাম, এফ দিলাম। খেয়াল করো এখানে আমরা কিভাবে ব্যাপারটা বের করব। আমরা ট্রাপিজিয়াম ব্যাপারটা জানি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলও জানি না। ট্রাপিজিয়ামের ব্যাপারটা এরকম হতে পারে, এই মনে করো এটা একটা ট্রাপিজিয়াম, কিন্তু এটা হলো ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহু এ বি। আর যেহেতু ট্রাপিজিয়ামের এই বাহু দুইটা একটা রেখার উপরে লম্ব, তাহলে তাদের লম্ব দূরত্ব হবে কোনটা, এই যে এইটা, এই বাহুটা, এটাকে দিলাম এইচ। তাহলে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল হবে কি হাফ সমান্তরাল বাহু দুইটার যোগফল ইন্টু লম্ব দূরত্ব। এটাই হবে আমাদের না, আমরা বুঝে ফেলছি। এখন খেয়াল করো আমরা এখানে খেয়াল করো আমরা এখন কি আঁকবো এখানে, তাহলে আমি এটা বুঝিয়ে দিলাম। দেখো এখানে কয়টা ট্রাপিজিয়াম আছে, এই যে এখানে এ বি ডি ই একটা ট্রাপিজিয়াম, তাদের সমান্তরাল বাহু দুইটা, এটা লম্ব দূরত্ব হলো ডিই। আবার এখানে আরেকটা ট্রাপিজিয়াম এ সি এফ ই, তাদের লম্ব দূরত্ব হইল ই এফ, আর সমান্তরাল বাহু দুইটা হইল এ ই সি এফ। এই দুইটা এটার এইটার দোনোটা ট্রাপিজিয়ামকে আমরা কি করব, ক্ষেত্রফল যোগ করে যেটা পাবো সেটার থেকে আমরা বিসিএফডি বা বিডিএফসি, এটাও একটা কি ট্রাপিজিয়াম, সেটা বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা কিছু ডাটা বের করে নিতে হবে, যেমন আমাদেরকে বিডি জানতে হবে। তাহলে বিডি ইকুয়াল টু কি হবে আমার y2, এটা y2 না, তাহলে বিডি ইকুয়াল টু y2। আবার এ ইকুয়াল টু কি হবে, খেয়াল করো, এ ইকুয়াল টু y1 না, y1। আচ্ছা আবার কি আছে সিএফ, সিএফ ইকুয়াল টু কি হবে y3। তাহলে আমরা পেয়ে গেলাম, আর কি জানা দরকার, আমাদের লম্ব দূরত্ব ডিই জানা দরকার না, ডিই। তাহলে ডিই ইকুয়াল টু কি হবে না, ডি ইকুয়াল টু হবে ও ই মাইনাস ও ডি। তাহলে x1 মাইনাস x2, তো লিখে দিলাম x1 মাইনাস x2, ঠিক আছে, ডিই। এবার বাইর করব ইএফ, তাহলে ইএফ ইকুয়াল টু কি হবে, ইএফ ইকুয়াল টু ও এফ মাইনাস ও ই। তাহলে ও এফ কি x2 না, এটা হবে x3, x3 মাইনাস এখানে হবে কি x2। তাহলে আমি কি বাইর করতেছি x3 মাইনাস x1, কেন ও ই ও এফ মাইনাস ও ই, x3 মাইনাস x1, তাহলে x3 মাইনাস x1। আর জানা দরকার কি আমার ডিএফ, ডিএফ ইকুয়াল টু কি হবে, ডিএফ ইকুয়াল টু হবে ও এফ মাইনাস ও ডি। তাহলে x3 মাইনাস এখান থেকে এটা হবে x3, এটা হবে x2, x3 মাইনাস x2, পেয়ে গেলাম। এখন আমরা কি বাইর করব, ত্রিভুজ ক্ষেত্র এবিসি।
অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। আমি একটু সংক্ষেপে লিখতেছি। কি লিখবো? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম পুরোটা লিখে ট্রা লিখলাম, তোমরা বুঝতে পারতেছো। ট্রা কোনটা? প্রথমে এ বি ডি ই, এ বি ডি ই প্লাস ট্রাপিজিয়াম না এ সি এফ ই, এ সি এফ ই মাইনাস ট্রাপিজিয়াম বি সি এফ ডি মাইনাস ট্রাপিজিয়াম বি সি এফ ডি না, বিয়োগ করে দিলাম। তাহলে বিয়োগ করে দিলে আমরা কি পেলাম? এখন দেখো ট্রাপিজিয়াম এ বি ডি ই ইকুয়াল টু কি হবে? হাফ বিডি প্লাস এ ই না, ইন্টু কি হবে? ডিই লম্ব দূরত্ব। তাহলে এটা প্রথম এবিডি এর ক্ষেত্রফল। আবার লিখলাম হাফ না, কোনটা? এসি এফ ই। তাহলে কি হবে? এ ই প্লাস সি এফ ইন্টু না ই এফ। কোনটা এটা? এসি এফ ই, এসি এফ ই। তাহলে ই এফ লম্ব দূরত্ব না, ই এফ মাইনাস ট্রাপিজিয়াম হাফ দিলাম পুরাটা, এই যে বিসি বিডিএফসি বা বিসিএফডি। তাহলে এখানে কি হবে? বিডি আর সিএফ হবে লম্ব দূরত্ব না। তাহলে এখানে কোনটা হবে? y2 আর y3 না। তাহলে আমরা কি লিখব? বিডি প্লাস সিএফ ইন্টু লম্ব দূরত্ব কোনটা? ডিএফ। তাহলে ডিএফ লিখে দিলাম আই না। তাহলে ডিএফ ইকুয়াল টু কি? x3 মাইনাস x2। আমি আবার দেখিনি, ইএফ ইকুয়াল টু হবে x3 মাইনাস x1, ডি ইকুয়াল টু হবে x1 মাইনাস x2। ঠিক আছে। বিডি y2, এ ই y1, সিএফ y3। এখন আমরা জাস্ট মানগুলি বসাই দিব। হাফ কমন নিয়ে নিই, যেহেতু আমাদের হাফ সবখানে আছে। হাফটা কমন নিলে আমি কি পাবো? বিডির মান হলো y2, এর মান হলো y1 ইন্টু ডির মান হলো x1 মাইনাস x2 প্লাস এ ই হলো আমার y1, সিএফ হইল y3, ইএফ হইল x3 মাইনাস x1, x3 মাইনাস x1, আর এখানে আসছে মাইনাস। আবার খেয়াল রাখতে হবে এখানে মাইনাস আছে, অনেকে এখানে ভুল করে ফেলে। তাহলে বিডি ইকুয়াল টু y2, cf ইকুয়াল টু y3, df ইকুয়াল টু, এখানে এটা মুছে দিই তাহলে বুঝতে পারবা। তাহলে আমার df ইকুয়াল টু x3 মাইনাস x2। তাহলে পুরোটা আমরা পেয়ে গেলাম। এখন আমি তাড়াহুড়া না করে একটু তোমাদেরকে একটু সময় ক্ষেপণ করব। আমি একটু সাথে সাথে না গুণ না দিয়ে আমি এইভাবে লিখি, নাহলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মাইনাস x2 y2 প্লাস y1 প্লাস x3 y1 প্লাস y3 মাইনাস x1 y1 প্লাস y3। এখানে খেয়াল করো সামনে একটা মাইনাস আছে, সাবধান। তাহলে আমরা কি করব? প্লাসে মাইনাসে মাইনাস x3 y2 প্লাস y3 মাইনাসে মাইনাসে প্লাস x2 y2 প্লাস y3। তাহলে আর ভুল হবে না, কারণ এটা অনেক সময় স্টুডেন্টরা টিচাররা ভুল করে ফেলে, বড় লম্বা তো। আর আমি বোর্ডে করতেছি, ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর না। প্লাস x1 y1 মাইনাস x2 y2 মাইনাস x2 y1 প্লাস x3 y1 প্লাস x3 y3
মাইনাস, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ x1, না? দেখো আমি লিখতেছি, না? খেয়াল করো, মাইনাস x1 y1 মাইনাস x1 y3 মাইনাস x3 y2 মাইনাস x3 y3 প্লাস x2 y2 প্লাস x2 y3। হ্যাঁ, এখন এই জিনিসটা করার সময় অনেকে মনে করে স্যার আপনি মনে হয় স্পেশালি এভাবে ক্রমান্বয়ে জিনিসগুলো বসিয়েছেন। না, এটা কোনো ব্যাপার না। তুমি যেভাবেই বসাই না কেন, যেভাবে স্থাপন করো না কেন, না, লাস্টে এসে কিন্তু রেজাল্ট একই হবে। এখানে খেয়াল করো, x1 y1 মাইনাস x1 y1 মাইনাস x2 y2 প্লাস x2 y2 কাটা গেছে, না? আবার x3 y3 মাইনাস এই যে প্লাস x3 y3 মাইনাস x3 y3 আমার বাদ গেছে, না? তাইলে আমি এখন কি পাবো? হাফ, না? খেয়াল করো, আমি প্লাসের গুলো আগে লিখে ফেলি। x1 y2 লিখে ফেললাম, তারপর লিখবো x2 y3 প্লাস x2 y3, তারপর লিখবো x3 y1। এবার মাইনাসের গুলি লিখবো। মাইনাসের আবার লিখলাম, মনে করো এই যে x1 মাইনাস x1 y3, না? x3 y1 লিখে ফেলছি, তারপর লিখবো মাইনাস x2 y1 আর বাকি রইল মাইনাস x3 y2, x3 y2, এটা বর্গ একক। এখন এই যে লাস্টের যে লাইনটা, এই লাইনটা কিন্তু মধ্যে একটা রহস্য আছে। এটাকে ইচ্ছা করলে আমরা অন্যভাবে সাজাতে পারি, সেটাই আমি সাজিয়ে দেখাবো। কোন জায়গায়? এই জায়গায়, নিচে জায়গা নেই, না? খেয়াল করো আমি কিভাবে দেখাচ্ছি। এই জিনিসটাকে আমরা যদি অন্যভাবে সাজাই তাহলে আমাদের আর সরাসরি স্থানাঙ্ক বসিয়ে, আমি লাস্ট যে লাইনটা লিখতে সেটাও অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি করব? সরাসরি ওটা বসিয়ে আমরা করে ফেলবো, না? তাহলে আমাদের আর পুরোটা কিন্তু আমাদের লেখার দরকার নেই। তারপর আমি বুঝিয়ে দিলাম তোমাদেরকে। আমরা এখানে কি লিখবো? হাফ। দেখো, প্রথমে অ্যাবসলিউট মান লিখবো x1 x2 x3 x1 y1 y2 y3 y1 লিখলাম। এখন খেয়াল করো, আমরা যদি অ্যাবসলিউট মান কেন লিখেছি, অনেক সময় অঙ্ক করার সময় তোমরা খেয়াল করবা যে অনেক সময় দেখা যাবে যে আমাদের মানগুলো যদি আমরা বাম থেকে বাম আবর্তে না বসাই, না, বাম আবর্তে যদি না বসাই তাহলে দেখা যাবে যে আমাদের কি মাইনাস আসতে পারে রেজাল্ট। সাংখ্যিক মান একই আসবে, না? সেই জন্য এখানে অ্যাবসলিউট মান নেওয়া হয়েছে। এখন দেখো x1 y2, তাহলে প্রথমে আমরা এইভাবে লিখি স্থানাঙ্কগুলো। আমরা এই প্রমাণটা পুরোটা লিখবো না, আমরা জাস্ট বাম আবর্তে লিখে যাব। প্রথমে x1 x2 x3 x1 লিখলাম, y1 y2 y3 y1 লিখলাম। এবার আমরা কিভাবে গুণ দিব? এটার সাথে এটা গুণ দিব প্রথমে, তারপর এটার সাথে এটা গুণ দিব, এটার সাথে এটা গুণ দিব। দেখো নিচের লাইন দেখো মিলছে কিন্তু, x1 y2, এই যে x1 y2। আবার খেয়াল করো x2 y3 মিলছে, না? তারপর নেব x3 y1, এই যে x3 y1 মিলেছে। এবার আমরা তারপর মাইনাস বসাবো। মাইনাস বসে এখান থেকে আবার যাত্রা শুরু করব। দেখো x1 মাইনাস x1 y3 মিলেছে। তারপর আসবো কোথায়? না,
x3y2, তাহলে এটা আগে লেখা উচিত ছিল x3y2 না y2 x2y1 না, এইভাবে লিখলাম। তাহলে x3y2 আসলো আসলো আর এখানে আসলো কি x2y1 আসলো x2y1 না, খেয়াল করছো রেজাল্ট কিন্তু চলে এসেছে না। তাহলে আমরা এটা দেখাইছি। এখন এটাকে তোমাদের আগে কি আছে, সরলরেখার আগে চ্যাপ্টারে সে ম্যাট্রিক্সের কিছু হিসাব নিকাশ আছে, সেগুলি আমরা এখনো করি নাই, আমি দেখাই নাই, আমি দেখাবো। ইচ্ছা করলে আমরা সেটাকে আমরা এখানে এইভাবে লিখতে পারি 1 1 1 লিখলাম না, 1 1 লিখলাম, তারপর লিখলাম কি, ইচ্ছা করলে এটা এইভাবেও দেখাইতে পারো। এটা তোমাদের 19 এর হায়ার ম্যাথে আছে। এখানে লিখলাম x1 x2 x3 y1 y2 y3 এই, তাহলে এইভাবে এটা করা যায়। কিভাবে খেয়াল করো, তাহলে এটা আসছে কি x3y2, সুন্দর করে লিখে দেখাইলাম। আবার ভুল বুঝতে পারো তোমরা, এখানে x2y1। তাহলে খেয়াল করো, আমরা ওইভাবে করেছি, ইচ্ছা করলে এটাকে এখানে এইভাবেও করা যায়। যখন আমরা প্রথম 1 নিব, তখন এই রোটা, এটাকে কলাম বলে না, কলাম আর রো এটা বাদ দিব। বাদ দিয়ে আমরা কি করব, এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, তাহলে x2y3, এই যে x2y3 এসেছে, x2y3 আমি এখানে দাগ দিলাম, মাইনাস x3y2 এসেছে। আবার এটা এই লাইনে আসলাম, তাহলে এটা বাদ যাবে না, ঠিক 1 এটা নিলাম না, তাহলে এই কলামটা আর এই রোটা বাদ যাবে, থাকতেছে কি তাহলে x1 x3 y1 y2। তাহলে এখানে আমরা কি গুণ দেব, x3y1 মাইনাস x1 y3। তাহলে এটা গুণ দিলে x3y1, কোথায় আসছে x3y1, খেয়াল করো, এই যে আসছে প্লাস। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, x1 y3 মাইনাস, তাহলে এই যে মাইনাস আসছে। এবার আবার 1 নিব, তাহলে এই কলাম, এই না কলাম আর এইটা বাদ দিলে কি থাকে, এখানে থাকে। তাহলে এখানে আবার ঘুরে আমরা কখন আসবো, এখানে আসবো। তাহলে x1 x2, এই যে x1 x2 মাইনাস x2 y1, এই যে মাইনাস x2 y1। এইভাবেও তোমরা করতে পারো, দুটোটাই ইউজ করতে পারো, তোমাদের ইচ্ছা। তাহলে আশা রাখি এর পরবর্তী পার্ট 2 পার্ট 3ও মনে হয় আমরা, বা পার্ট 2 পার্ট 3 না, আরো 2টা ক্লাস হয়তো আমাদের থিওরিতে কেটে যাবে না, এটা একটু লম্বা। তারপর আমিও আরো কয়েকটা ক্লাস নিব, তোমাদের অঙ্কগুলি করে দেখাবো সরলরেখার না এবং বৃত্তের। ওকে, আল্লাহ হাফেজ।